যুদ্ধবিমান ধসের ঘটনায় এখনো হতবিহ্বল দেশ। নিহতের সংখ্যা চাপানোর অভিযোগ। দুই উপদেষ্টা ও প্রেস সচিবকে অবরুদ্ধ করে দিনভর ক্যাম্পাসে বিক্ষোভ। তাদের চাকরির ভয়ে তারা এটা লুকাইতে চায়। কেন? নিহতদের সঠিক নাম এবং তথ্য আমাদের সামনে উপস্থাপন করতে হবে। সচিবালয় ঘেরাও ও ভাঙচুর কেন্দ্র করে যৌথ বাহিনীর সঙ্গে কিছু শিক্ষার্থী সংঘর্ষ। শিক্ষা সচিবকে প্রত্যাহার করল সরকার। আমরা উপদেষ্টার পদত্যাগের জন্য আসছিলাম, কিন্তু আমাদের উপর যে আক্রমণ করা হলো তা কিন্তু শিক্ষা উপদেষ্টার নির্দেশ আসে নাই। তা উপর মহল থেকে নির্দেশের কারণে আমাদের উপর প্রশাসনের দ্বারা আক্রমণ করা হয়েছে। কালকে আমরা নতুন দাবির সাথে নতুন কর্মসূচি ঘোষণা করবো ইনশাল্লাহ। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১-এ। আহত অনেকের অবস্থায় আশঙ্কাজনক। গ্রামের কবরস্থানে শায়িত হলো অনেকের বুকের ধন। শুধু আর কি কয়লা ছাড়া কিছুই ছিল না ভিতরে। টাকা মেডিকেল নিতে নিতে আমার বাবা চিল্লাই স্যার কইছে, আম্মু কতক্ষণ লাগবো, ভাইয়া কতক্ষণ লাগবো। আর ছেলেটা অসুস্থতার কারণে যায়নি, মেয়েটা গেছিল। গাড়ির থেকে নামার পরে 5 মিনিটের মধ্যে এই কাজটা হয়। ঢাকায় সামরিক অভিবাদন শেষে রাজশাহীর বাড়িতে পাইলট তৌকিরের দাফন। সামাজিক মাধ্যমে গুজব বিশ্বাস না করার আহ্বান বিমান বাহিনী প্রধানের। হতাহতদের স্মরণে দোয়া মাহফিল সহ বিএনপির শোক কর্মসূচি। নিহতের সংখ্যা নিয়ে জামায়াত আমিরের সংশয়। পূর্ব নির্ধারিত পদযাত্রা স্থগিত করে এনসিপি। মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান আছড়ে পড়ার ঘটনায় এখনও হতবিহ্বল জাতি। এখন পর্যন্ত ৩১ জনের প্রাণহানির খবর নিশ্চিত করা হয়েছে। তবে এই সংখ্যা নিয়ে ঘোর আপত্তি জানিয়েছে বিক্ষোভে উত্তাল স্কুল ক্যাম্পাসের শিক্ষার্থীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি, তবে কারো কাছে পাওয়া যায়নি নিখোঁজের প্রকৃত তালিকা। বিমান বিধ্বস্ত মাইলস্টোনের হায়দার আলী ভবন এখন অনেকটা ধ্বংসস্তূপ। ভবনের সামনের গাছগুলোও যেন সাক্ষ্য দিচ্ছে ঘটনার ভয়াবহতার। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। ২১ জুলাই দুপুর ১:১২। সিসি ক্যামেরার এই ছবিতে দেখা যায় একটি বিমান আছড়ে পড়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর। সাথে সাথেই তা বিধ্বস্ত হয়। কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। আগুনে দগ্ধ হয় বহু শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক। আমরা তো বলবে যে আমার বাচ্চাটা আছে বা নাই, আমারে তো কেউ বলে না, আমি তো পাই না। বুকফাটা এই আহাজারি সন্তান হারানো এক মায়ের। আমার বাচ্চা কি ওরা গুম করে ফেলছে না কিছু করছে, আমার তো বলবে কি করছে ওরা। সূর্যের আলো ফোটার আগেই উম্মে তামিমা আদরের সন্তানকে খুঁজতে আসেন মাইলস্টোনে। জানা যায় তার মেয়ে উম্মে আফিয়া মাইলস্টোনের ৩য় শ্রেণীতে পড়তো। বিমান বিধ্বস্ত হওয়ার পর থেকেই আফিয়ার খোঁজ মিলছে না। আমার মেয়ে ক্লাস 3-তে পড়ে, মারিয়াম উম্মে আফিয়া। ওরে পাই না, কোথাও পাই না। কালকে সব হসপিটাল খোঁজ যা শেষ, কোথাও নাই আমার বাচ্চা। কেউ কোনো খবর দিতে পারে না যে কোথায় আছে, কোথায় আছে। আমি তো ঢুকে গেছিলাম ভিতরে, এই যে হাত পা পুড়ে গেছে, ভিতরে ঢুকে গেছে। আমি দেখবো ক্লাসে যে আমার বের করে দিছে। আমি যাইতে পারিনি, এখন কি আদৌ আসে নাকি না এটা বলতে পারতেছেন। আফিয়ার মতো এমন কত শিক্ষার্থী ও অভিভাবক নিখোঁজ, এমন তথ্য নেই কারো কাছে। স্বজনরা হাসপাতাল থেকে ঘটনাস্থল ছুটছেন দিক বিদিক। বাচ্চা আমাদের দেখে দৌড়ে আমাদের কাছে চলে আসছে, কিন্তু তারপর থেকে বাচ্চার মাকে আমরা এখনো পাইনি। একটা লাশ না পাওয়া, এটা যে কত বড় বেদনা, আল্লাহ ছাড়া কেউ বুঝবে না। যার সন্তান নাই সে বুঝবে, আর যাদের হারায় না তারা বুঝবে না। ক্ষোভের পাশাপাশি দুর্ঘটনার হাত থেকে ভাগ্যক্রমে বেঁচে ফেরাদের আতঙ্ক কাটেনি এখনো। বিমানটি যখন স্কুলের সামনে আশ্রয় পড়ে তখন ভবনের ২য় তলায় ছিল নোহান। আগুনে দগ্ধ হয়েছে সেও। ভয়াবহ সেই ঘটনা জানিয়েছেন যমুনা টেলিভিশনকে। আগুন আর আগুন, সবাই চিল্লি করতেছিল। আমি তারপরে দেখে তো বাইরে গেছি। তারপর মাছের রাস্তায় আমার ব্যাগের কথা চিন্তা হয়েছে। আমি ব্যাগ লয়ে এটা ছিলাম, আর এত মনে করছে আমার আগে জীবন বাঁচায়, তারপরে ব্যাগ তো পরে কিনে দেবো। তারপরে আমি লাশ দেখছি, লাশের উপরে পড়ে গেছি। তারপর পড়ছে আর উঠতে গেছি, আর এই যে হাতে লাগছে রড, তারপরে কান পুড়ে গেছে। বিমান বিধ্বস্তের পর মাইলস্টোনের এই হায়দার আলী ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। স্বজনদের আহাজারিতে ভারী আশপাশ। চোখের সামনে কোমলমতি শিক্ষার্থীদের দগ্ধ নিথর দেহ মানতে পারছে না কেউ।
একজনের পর একজন শুধু মৃত্যুর খবর আসছে, মাইকে বলছে। একই বয়সে আমার বাচ্চাও আছে। প্রশিক্ষণরত যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আগুন কতটা ভয়াবহ ছিল তা এখন স্পষ্ট বোঝা যাচ্ছে ভবনের সামনের এই গাছগুলোর দিকে তাকালে। বেশ দূরের গাছগুলোতেও লেগেছে আগুনের আঁচ। মাইলস্টোন কলেজের এই হায়দার আলী ভবনের ওপর দিয়ে প্রতিদিন শত শত বিমান এয়ারপোর্টে ল্যান্ড করে, যা এখানকার শিক্ষার্থীদের একটি আনন্দের উপলক্ষও বটে। তবে সেই বিমানই যে তাদের ওপর আছড়ে পড়ে বিধ্বস্ত হবে এবং এত মানুষের প্রাণ যাবে সেটি কেই জানতো? এই ঘটনায় কারো গাফিলতি আছে কিনা সেটি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সবাই। আশিক মাহমুদ, যমুনা নিউজ, উত্তরা, ঢাকা। নিখোঁজ ও নিহত শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ তালিকা দাবি করে দুই উপদেষ্টা ও প্রেস সচিবকে স্কুল ভবনে অবরুদ্ধ করেন বিক্ষোভকারীরা। সকাল থেকে সারাদিন অবরুদ্ধ ছিলেন তারা। ক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ, ঘটনার পর অসৌজন্যমূলক আচরণ করেছেন সেনাবাহিনীর সদস্যরা, তাদেরকে ক্ষমা চাইতে হবে। সহমত পোষণ করে কয়েক দফা বের হওয়ার চেষ্টা করলেও ইট পাটকেলের মুখে অবরুদ্ধ থাকতে হয় সিআর আবরার, আসিফ নজরুল ও শফিকুল আলমকে। মোট 6 দফা দাবি তুলে ধরে বিক্ষোভকারীরা। কারণ তারা লুকাইতে চায়, তাদের চাকরির ভয়ে তারা এটা লুকাইতে চায়। কেন? নিহতদের সঠিক নাম এবং তথ্য আমাদের সামনে উপস্থাপন করতে হবে। দুর্ঘটনাস্থলে বিক্ষোভকারীরা যখন এমন দাবি জানাচ্ছেন, তখন পাশেই বহুতল ভবনে অবরুদ্ধ শিক্ষা উপদেষ্টা সিআর আবরার, আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এমন তোপের মুখে পড়ে বারবার বের হওয়ার চেষ্টা করেন তারা। এক পর্যায়ে ভবনের গেটে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন আসিফ নজরুল। বলেন, শিক্ষার্থীদের দাবির সাথে একমত সরকার। স্কুলের শিক্ষকরাও শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেন, কিন্তু এতেও শান্ত হননি তারা। নিহতদের সঠিক তথ্য প্রকাশ, আহতদের নির্ভুল তালিকা প্রকাশ সহ 6 দফা দাবিতে বিক্ষোভ অব্যাহত রাখেন তারা। শিক্ষকদের ও ছাত্রদের ভাইদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের ওরা গায়ে কিভাবে হাত দেয়, জঘন্য কাহিনীটা কিভাবে ঘটে। বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি এবং প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে। এক পর্যায়ে ভবনের নিচেই উপদেষ্টা ও গণমাধ্যম কর্মীদের উপর চড়াও হন বিক্ষুব্ধরা। পরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। আরও 1 দফা বের হওয়ার চেষ্টা করেন উপদেষ্টারা, কিন্তু তোপের মুখে ফের অবরুদ্ধ হয়ে পড়েন সবাই। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা। শাকিল, একটু জানাবেন এখনকার পরিস্থিতি, উপদেষ্টা যারা অবরুদ্ধ হয়েছেন যে 2 জন, তারা কি বেরোতে পেরেছেন প্রেস সচিব সহ, এবং সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? রবিন, আগের ঘন্টায় যে খবরটি জানিয়েছিলাম যে হচ্ছে দিয়াবাড়ি মোড়, যেটি মাইলস্টোন কলেজের ঠিক সামনে, সেই জায়গাটিতে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিলেন। কিন্তু এই মাত্র 5 মিনিট আগে কিন্তু আমরা আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখেছি, এবং সেই তৎপরতায় কিন্তু বাঁশি হুইসেল দিয়ে কিন্তু শিক্ষার্থীদের এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরার ফ্রেমে যে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য তারা এই যে দিয়াবাড়ি মোড়টি পুরোটি সেটি তারা দখলে নিয়েছেন এবং সেখান থেকে শিক্ষার্থীদের সরিয়ে দিয়েছেন। এবং সেটি যখন করা হয় তখন কিন্তু শিক্ষার্থীরা বেশ কয়েক দফা স্লোগান দিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে। এবং আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত 2 জন উপদেষ্টা, প্রেস সচিব সহ এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে অবরুদ্ধ অবস্থায় ছিলেন। তারা এখন পর্যন্ত সেখান থেকে বের হয়েছেন কিনা সেটি আমরা এখন পর্যন্ত নিশ্চিত নই, কারণ আমরা ভিতরে আসলে প্রবেশ করতে পারিনি বা স্কুল অ্যান্ড কলেজের সামনেও আসলে যেতে পারেনি। সেখানে দুপুরের পর থেকেই শিক্ষার্থীদের অবস্থান ছিল এবং আইন শৃঙ্খলা বাহিনীরও অবস্থান ছিল, এবং সেখান থেকে আইন শৃঙ্খলা বাহিনী শিক্ষার্থীদের সরিয়ে দিয়েছে। এখন এই মোড়ে আসলে আর শিক্ষার্থীদের কোনো অবস্থান নেই। শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে নানা দিকে বিচ্ছিন্নভাবে তারা চলে গেছেন, এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই পুরো মোড়টির সামনে তারা অবস্থান নিয়েছেন। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই পুরো মোড়টির সামনে তারা অবস্থান নিয়েছেন। এবং শিক্ষার্থীরা যে কয়েকটি দাবিতে, 6টি দাবিতে তারা বেশ দুপুর থেকে এই জায়গাটি অবরুদ্ধ করে রেখেছিলেন, অবস্থান নিয়েছিলেন, সেখানে বিক্ষোভ করছিলেন। তাদের দাবিগুলো ছিল সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিহতদের তালিকা প্রকাশ এবং আহতদের সুচিকিৎসা, পাশাপাশি নিহত আহতদের ক্ষতিপূরণ
এবং অন্যান্য যে আরও দাবিগুলো ছিল সেই দাবিগুলো নিয়ে তারা এই সরকারের দুজন উপদেষ্টা তাদের সঙ্গে তারা কথা বলছিলেন এবং যদিও সরকারের পক্ষ থেকে তাদের সেই দুটি দাবি মানার বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও শিক্ষার্থীরা বেশ কয়েক ঘন্টা ধরে এখানে অবস্থান নিয়েছিলেন এবং শেষ পর্যন্ত পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থাগুলো তারা সম্মিলিতভাবে শিক্ষার্থীদের এই মোড় থেকে সরিয়ে দিয়েছে। অনেক ধন্যবাদ সহকর্মী শাকির হাসান। নিশ্চয়ই ঘটনার পরম্পরা আপনার কাছ থেকেই জানবো আমরা। মাইলস্টোনে যারা নিহত হয়েছেন তাদের মধ্যে 6 জনের মরদেহ এখনও শনাক্ত করা যায়নি। সরকারি হিসেবে এখন পর্যন্ত মোট নিহত 31 জন। আইএসপিআর জানায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা গেছে 10 জন, এছাড়া রাজধানীর 5টি হাসপাতালে মারা গেছেন 20 জন। রাজধানীর 10টি হাসপাতালে আহত আছেন 165 জন। যদিও স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এখন পর্যন্ত মৃতের সংখ্যা 29 জন। মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বাড়ছেই। জাতীয় বার্ন ইনস্টিটিউট, সিএমএইচ সহ হাসপাতালে চিকিৎসাধীন সকলেই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। ভর্তি থাকা অধিকাংশ শিশু হওয়ায় চিকিৎসক, স্বজন সহ সকলেই আশঙ্কার মধ্যে আছেন। নিজের সন্তান ও সকল শিশুর জন্য দোয়া চাইছেন স্বজনরা। আপনারা সবাই দোয়া করবেন আর অন্যান্য বাচ্চাদের জন্য দোয়া করবেন। সবগুলো বাচ্চার জন্য খুবই কষ্ট। শিশুদের প্রয়োজন রক্ত, তাই রক্ত দিতে হিজড়া সম্প্রদায়ের মানুষ সহ অনেকেই হাজির হাসপাতালে। রক্ত পাইতেছেন আমরা খবরে দেখে আর সেখানে আমার এবি পজিটিভ ব্লাড গ্রুপ, যদি এবি পজিটিভ ব্লাড গ্রুপ দরকার হয় অবশ্যই আমরা দিব। আমাদের ছাত্র ভাইরা সুস্থ হয়ে মা বাবার কোলে ফিরে যায়। যদি আমাদের এক ফোঁটা রক্তের দ্বারা যদি ভাইদেরকে বাঁচানো যায় এই আশা নিয়ে তাদের কাছে রক্ত দেওয়ার জন্য আসছি। ব্লাড দিতে আসছি সিলেট পড়ালেখার থেকে। একটু ব্লাড দেওয়ার কারণে যদি তারা একটা প্রাণ বেঁচে যায় তো এতে জন্য আমরাও একটু শান্তি পাবো আলহামদুলিল্লাহ। আহতদের খোঁজ নিতে মঙ্গলবার সকালে বার্ন ইনস্টিটিউটে আসেন শ্রম উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন। এমন জনবহুল স্থানে যুদ্ধ বিমান প্রশিক্ষণ নিয়েও প্রশ্ন তোলেন সাবেক এই সেনা কর্মকর্তা। ভবিষ্যতে এই ধরনের কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য সকল সংস্থা আর বিশেষ করে আমি ডিফেন্স মিনিস্ট্রিকে বলবো যে এই ধরনের ট্রেনিং কীভাবে কোথায় কোন চ্যানেলে করতে হবে এগুলো আমার মনে হয় একটু নতুন করে দেখা প্রয়োজন। ঢাকা শহর তো ঘনবসতি শহর, এটা যে কোনো কিছুতে এফেক্ট হয়ে যায়। হাসপাতালে আসেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমও জানান আহতদের উন্নত চিকিৎসায় সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। এছাড়া সিঙ্গাপুর থেকে ঢাকায় আসছে বিশেষজ্ঞ চিকিৎসক দল। সিঙ্গাপুর থেকে ডাক্তার, নার্স ওনারা আসবেন, ওনারা এসে ওনারা পরীক্ষা করে ওনারা যদি মনে করেন কাউকে পাঠাতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা সেই দায়িত্বটা নেব, আর যদি পাঠাতে না হয় তাহলে আমরা পাঠাবো না। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান বলেন নিহতদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি নিরসনে সময় লাগবে। বার্নে ভর্তি রোগীদের মধ্যে 2 জনকে কেবিনে নেওয়া হয়েছে। এছাড়া শঙ্কামুক্ত রয়েছেন আরও 10 জন। 30 জন এখনো ঝুঁকিতে। আইএসপিআর এর তথ্যে যে একটি হাসপাতাল অন্তর্ভুক্ত হয়েছে সেটি হচ্ছে লুবনা, যে হাসপাতালের তথ্য সম্পর্কে আমরা এখানে আসার আগ মুহূর্তে তাদের সঙ্গে যোগাযোগ করেছি। তাদের ওখানে তাদের হিসেবে তাদের রেজিস্ট্রিতে কোথাও কোনো ডেথ নেই, কিন্তু ওনারা মুখে বলছেন যে সেখানে 2 জন শিশু ব্রড ডেড ছিল যাদেরকে তাদের অভিভাবকরা নিয়ে এসছেন। ওই 2 জন আসলে ওর পরবর্তীতে কোনো হাসপাতালে আসেননি বিধায় আমাদের কোনো হাসপাতাল ব্যবস্থাপনায় ওই 2 জনের রেকর্ড পাওয়া যাচ্ছে না। এদিকে সম্মিলিত সামরিক হাসপাতাল কর্তৃপক্ষ জানায় পাইলট সহ 15 জনের মরদেহ হাসপাতালে পাওয়া যায়। আধুনিক মেডিকেল কলেজ থেকে আমরা একটা ডেড বডি পেয়েছি। মোট 15টা ডেড বডি আমরা রিসিভ করেছি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। আমি সবকিছু আস্তে আস্তে আপনাদেরকে। উত্তরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের বাড়িতে কান্নার রোল। কয়েকজনের মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়িতে, সেখানে জানাজা শেষে দাফন করা হয়। এমন প্রাণহানিতে এলাকা জুড়েই শোকের ছায়া। পরিবারের সবার প্রিয় ছোট্ট সাইমা কফিনবন্দি হয়ে বাড়ি ফিরেছে। প্রাণচঞ্চল সাইমার মরদেহ যখন গাজীপুরে বাড়ির উঠানে স্বজন প্রতিবেশীদের কান্নার রোলে তখন ভারী হয়ে ওঠে পরিবেশ। সোমবার রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারায় 3য় শ্রেণীতে পড়ুয়া সাইমা। সিএমএইচ হাসপাতালে তার মরদেহের সন্ধান পায় পরিবার। জানাজা শেষে বিপ্লবর্থা এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয় মরদেহ। পিছন দিয়ে ঢুকছি, ঢুকে ভিতর দিয়ে কিছুই নাই, শুধু আর কি কয়লা ছাড়া কিছুই ছিল না ভিতরে। এরপর আমি জিজ্ঞেস করলাম, বলছে যে আধুনিক মেডিকেল নিয়ে গেছে। সব জায়গা খুঁজছি, 15টা হসপিটাল দেখছি, কিছুই হয় নাই, পাই না।
বাবার কাঁধে সন্তানের মরদেহ কতটা ভারী তা ভুক্তভোগী ছাড়া কেউ বোঝে না। ফুটফুটে ছোট্ট শিশু মেহনাজ আক্তার হুমায়রা আর কখনো ফিরবে না তা যেন মেনে নিতে পারছেন না পরিবারের কেউ। মরদেহবাহী গাড়ি যখন টাঙ্গাইলের সখীপুরের বাড়িতে, তখন চারপাশে শোকের ছায়া, হাহাকার আর আর্তনাদে স্তব্ধ গোটা এলাকা। জানাজা শেষে দাফন করা হয় হতিয়া সামাজিক কবরস্থানে। সরকারের পক্ষ থেকে যে ধরনের সাপোর্ট আসবে ভবিষ্যতে, এই যারা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তাদের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। এদিকে টাঙ্গাইলের মির্জাপুরে ওয়ারশি এলাকার ৮ম শ্রেণী পড়ুয়া তানভীর আহমেদ সবার মধ্যমণি আজ নিথর। বাকরুদ্ধ বাবা মাকে সান্ত্বনা দেওয়ার ভাষা জানা নেই কারো। জানাজা শেষে সমাহিত করা হয় তানভীরের মরদেহ। বরিশালের মেহেন্দিগঞ্জের সামিউল করিম খেলাধুলায় ছিল বাড়তি ঝোঁক। উচ্ছল প্রাণচঞ্চল সামিউল আর নেই তা যেন মানতেই পারছে না বাবা মা, আর কখনো বায়না ধরবে না। আদর স্নেহ ভালোবাসার সকল বাঁধন তুচ্ছ করে সামিউল আজ অনন্ত পথের যাত্রী। নানা বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। তৃতীয় শ্রেণীর আরেক শিক্ষার্থী ফাতেমা আক্তারের বাড়ি বাগেরহাটের চিতলমারিতে। ভোরে মরদেহ পৌঁছানোর পর জানাজা শেষে সামাজিক কবরস্থানে ফাতেমার দাফন সম্পন্ন হয়। 3 ভাই বোনের মধ্যে সবার ছোট আব্দুল্লাহ সামিম। 7 মাস আগেই প্রবাসে মৃত্যু হয় তার বাবার। সেই শোক কাটিয়ে না উঠতেই আবারও প্রিয়জন হারানোর শোক। শরীয়তপুরের ভেদরগঞ্জে পারিবারিক কবরস্থানে বাবার পাশেই দাফন করা হয় তাকে। ঢাকা মেডিকেল নিতে নিতে আমার বাবা চিল্লাইছে আর কইছে, আম্মু কতক্ষণ লাগবো, ভাইয়া কতক্ষণ লাগবো, আর ভাইয়া এত দূরে হাসপাতাল কেন? একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা স্কুলেরই শিক্ষক শিক্ষিকা বাবা মা। 7ম শ্রেণীতে পড়তো সায়ান ইউসুফ। বাবা মাইলস্টোনে কলেজ শাখায় আর মা স্কুল শাখায় রসায়ন শিক্ষক। আশা ছিল সায়ানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার, সে স্বপ্ন পুড়ে ছাই। গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে পারিবারিক কবরস্থানে দাদার কবরের পাশেই দাফন হয়েছে তার। বিস্ফোরণে প্রাণ গেছে 7ম শ্রেণীর শিক্ষার্থী উক্কোচিং মারমার। রাঙামাটিতে পরিবারে কান্নার রোল। ধর্মীয় রীতি মেনে আগামীকাল বাঙালহালিয়া কিউংধং পাড়ায় হবে দাহ। 20 শিক্ষার্থীকে উদ্ধার করা শিক্ষক মাহরিন চৌধুরীর দাফন হয়েছে নীলফামারীতে পারিবারিক কবরস্থানে। সেখানেও তৈরি হয় শোকাবহ পরিবেশ। প্রাণ গেছে ইংরেজি বিভাগের শিক্ষক মাসুকা বেগম নিপুর। ব্রাহ্মণবাড়িয়ায় নিজ গ্রামে জানাজা শেষে দাফন করা হয় তাকে। মেয়েকে আনতে স্কুলে গিয়ে আর ফেরা হয়নি রজনী ইসলামের। বিস্ফোরণে প্রাণ গেছে তারও। পরে সিএমএইচ থেকে মরদেহ খুঁজে পায় স্বজনরা। সেই থেকে ছোট্ট শিশু ঝুমঝুমের কান্না যেন থামছেই না। কে দেবে তাকে সান্ত্বনা? স্বজনদের শোকের সাগরে ভাসিয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছেন রজনী ইসলাম। মেহেরপুরে নিজ বাড়িতে মরদেহ নেওয়া হলে কান্নায় ভেঙে পড়েন সবাই। পরে শ্বশুরবাড়ি কুষ্টিয়ার দৌলতপুরে জানাজা শেষে দাফন করা হয় রজনীর। ছেলেটা অসুস্থতার কারণে যায়নি, মেয়েটা গেছিল, মেয়েকে আনতে গেছিল। গাড়ির থেকে নামার পরে 5 মিনিটের মধ্যে এই কাজটা হয় আর কি। স্কুলের ক্ষুদে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের এমন মৃত্যুতে শোকে স্তব্ধ গোটা দেশ। মর্মান্তিক এই ঘটনা হয়তো একদিন সবার স্মৃতিতে ঝাপসা হয়ে যাবে, কিন্তু প্রিয়জন হারানোর ক্ষত স্বজনরা কি কখনো ভুলতে পারবে? সাবরিনা লিজা, যমুনা নিউজ। অভিবাদন আর ফিউনারেল প্যারেডের মাধ্যমে শেষ বিদায় জানানো হলো ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম সাগরকে। দুপুরে কুর্মিটোলার বীরুত্তম একে খন্দকার ঘাঁটিতে এই বৈমানিকের ফিউনারেল প্যারেড হয়। অংশ নেন 3 বাহিনী প্রধান সহ সামরিক বেসামরিক কর্মকর্তারা। জানাজায় উপস্থিত স্বজনরা দোয়া করেন তৌকিরের জন্য। সামরিক আনুষ্ঠানিকতার পর রাজশাহীর গ্রামের বাড়িতে চিরনিদ্রায় শায়িত করা হয় তৌকিরকে। বীরুত্তম একে খন্দকার ঘাঁটি। এখান থেকেই গতকাল সোমবার দুপুর 1:06 AFT-7 বিজিআই যুদ্ধ বিমান নিয়ে নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে আকাশে যাত্রা শুরু করেছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম সাগর। এটাই ছিল বৈমানিক হিসেবে তার প্রথম একক উড্ডয়ন। 24 ঘন্টার ব্যবধানে তৌকির আবারও সেই একই স্থানে, তবে নিথর দেহে, সহকর্মীদের কাঁধে কফিনবন্দি। আছেন হাজারো মানুষ, তবে সেটি চিরবিদায় জানাতে।
দুর্ঘটনায় নিহত পাইলট তৌকিরের ফিউনারেল প্যারেডের আনুষ্ঠানিকতা শুরু হয় দুপুর 12:50 আনুষ্ঠানিকতায় যোগ দেন সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান ও নৌবাহিনীর সহকারী প্রধান। উপস্থিত ছিলেন বিভিন্ন বাহিনী, সরকারি কর্মকর্তা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও তৌকিরের স্বজনরা। শুরুতেই বিমান বাহিনীর এই পাইলটের সংক্ষিপ্ত জীবনী পড়ে শোনানো হয়। বিমান বাহিনীর বিভিন্ন ফ্লাইং স্কোয়াড্রন যেমন ফিউনারেল প্যারেডের আনুষ্ঠানিকতায় সহকর্মীরা জানান শেষ বিদায়। এরপরেই শুরু হয় জানাজা। এতে অংশ নিয়ে তৌকিরের স্বজনরা সবার কাছে দোয়া প্রার্থনা করেন। শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম, আপনাদের সাথে চলাফেরাতে কোনো যদি দুঃখ দিয়ে থাকে, কষ্ট দিয়ে থাকে, আপনারা তাকে ক্ষমা করে দিবেন। জানাজা শেষে কফিনবন্দি দেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও নৌবাহিনী প্রধানের পক্ষ থেকেও জানানো হয় শ্রদ্ধা। এরপর আরও একবার সহকর্মীদের কাঁধে নিথর দেহে চিরবিদায়ের যাত্রা শুরু করেন নিহত ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম সাগর। বিমান বাহিনীর হেলিকপ্টারে করে মরদেহ নিয়ে যাওয়া হয় তৌকিরের বাড়ি রাজশাহীতে। বিকেল 3টা নাগাদ সেখানে পৌঁছানোর পর আরও একবার হয় জানাজা। যোগ দেন স্বজন, এলাকাবাসী ও সহকর্মীরা। সেখানে তৌকিরের প্রতি বিদায়ী অভিবাদন জানানোর পর দাফন সম্পন্ন হয় এই বৈমানিকের। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। যে কোনো ধরনের ইঞ্জিন নিয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ করে না বিমান বাহিনী। প্রযুক্তি বিকল হবার কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজব বিশ্বাস না করার আহ্বানও জানিয়েছেন তিনি। এদিকে বিশেষজ্ঞরা বলেন, আকাশ প্রতিরক্ষা বাড়াতে এখনই গুরুত্ব দেওয়া উচিত। বিমান বাহিনীর AFT-7 BGI বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারান ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। ভয়াবহ এই দুর্ঘটনায় এ পর্যন্ত মারা গেছেন প্রায় 30 জন, যার বেশিরভাগই শিশু। প্রশ্ন উঠেছে বিমান বাহিনীর প্রশিক্ষণ সহ অন্যান্য অপারেশনে ব্যবহৃত উড়োজাহাজগুলোর সক্ষমতা নিয়ে। অনেকেই বলছিলেন তৃতীয় প্রজন্মের এই AFT-7 BGI বিমানটি 70 দশকের প্রযুক্তি ব্যবহার করে, যাতে চলমান পঞ্চম প্রজন্মের বিমানের সাথে সক্ষমতার তুলনায় কম। বিষয়টি নিয়ে কথা বলেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তিনি জানান, ইঞ্জিন নিয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ করেন না তারা। একটা বিমানে একটা ইঞ্জিন, সো আমরা ইঞ্জিন নিয়ে কখনোই কম্প্রোমাইজ করি না। এটা প্রযুক্তিগতভাবে পুরানো, কিন্তু এই প্লেনের যত ঘন্টা থাকার কথা ওই ইঞ্জিনের তত ঘন্টা, 1 ঘন্টাও বেশি আমরা ফ্লাইং করি না, এবং এটা যা যা রিপেয়ার করার কথা সেটা আমরা সম্পূর্ণভাবে করি। এদিকে আহত ও নিহতদের পরিবারের পাশাপাশি বিমান বাহিনী থেকে সর্বোচ্চ সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন বাহিনী প্রধান। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবে বিশ্বাসী না হবার আহ্বান জানান তিনি। বলেন, তথ্য লুকানোর কোনো কারণ নেই। সরকারের পাশাপাশি বিমান বাহিনীও সবসময় হতাহতের পাশে থাকবে এবং থাকছে। অনেক গুজব চলছে, এই গুজবে কান দিবেন না। আমরা প্রতিদিন যখনই আমাদের কাছে যে কোনো আপডেট আসছে আহত নিহতর, সেটা আমরা সাথে সাথে ISPR এর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এখানে লুকোনোর বা গোপন করার কোনো বিষয়ই নাই। এদিকে বাহিনীর জন্য ব্যবহৃত এই AFT-7 BGI বিমানগুলো কেনা হয়েছে 2013 সালে। থার্ড জেনারেশনের এই বিমানগুলো বর্তমানের চাহিদা মেটায় না বলে জানান এভিয়েশন বিশেষজ্ঞরা। দুর্ঘটনা ইঞ্জিন বিকলের কারণে হলেও ইঞ্জিনের সক্ষমতা যাচাই নিয়ে আরও কাজ করতে হবে। থার্ড জেনারেশন পৃথিবীর মতো 10-12টা কান্ট্রিতে এটা ব্যবহার হয়। এখন তারাও ধীরে ধীরে ফেজ আউট করতেছে, জানেন, নোয়িংলি। কিন্তু তারা কিন্তু ফ্লাই করতেছে, বিকজ দে আর কমিটেড টু দ্য নেশন। তাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে। ইট ইজ নট দ্যাট দ্য এয়ারফোর্স ইউজিং দিস থিং, এয়ারফোর্সকে এটাকে ইউজ করতে বাধ্য করা হবে। বলেন, গত 20 বছর ধরে বাহিনী ও আকাশ প্রতিরক্ষা নিয়ে বিশেষ কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফোর্সেস গোল 2030 পূরণে কি ধরনের সক্ষমতার বিমান কেনা হবে তা নিয়েও এখনই ভাবার সময় বলে মনে করেন এই বিশেষজ্ঞ। এইটা আমাদের উচিত ছিল অনেক আগে চেঞ্জ করে। আমরা জানি যে 2030-তে ফোর্সেস গোল বলে একটা কথা আমরা শুনতেছি। হোয়াট ইজ দ্যাট? এটা কিন্তু আমরা জানি না। ইট ইজ নট একটা পাবলিসাইজড হয় নাই। তো কি এয়ারক্রাফট আনবে তারা? নিশ্চয়ই তাদের একটা প্ল্যান আছে, নিশ্চয়ই তারা এয়ারক্রাফটগুলো ফেজ আউট করার
করে নতুন কিছু আনার চিন্তা ভাবনা আছে, কিন্তু সেটার কিন্তু রূপ পয়েন্টটা আমরা দেখি নাই। বাহিনীর সক্ষমতা বাড়ানো হলে বৈমানিক তৌকির, জাওয়াদ ও রুম্মানের মতো সম্পদ হারাতে হতো না বলেও মন্তব্য করেন এটিএম নজরুল। চায়নারাও পরবর্তী জেনারেশনে আসছে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। আপনি দেখেন শোকের মাঝেই তুলকালাম কাণ্ড ঘটেছে সচিবালয় এলাকায়। শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবি করে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করে একদল শিক্ষার্থী। এ সময় ভাঙচুর করা হয় বেশ কটি গাড়ি। পুলিশের লাঠিচার্জে আহত হন বেশ কয়েকজন। আহত হয় আইনশৃঙ্খলা বাহিনীর কজন সদস্য। সচিবালয়ের বাইরেও ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে দুপক্ষের। যৌক্তিক দাবি না মানা পর্যন্ত ফিরে না যাওয়ার কথা বলছে বিক্ষোভকারীরা। প্রত্যাহার করা হয়েছে শিক্ষা সচিবকে। দুপুর 1:30টা থেকে সচিবালয় এলাকায় জড়ো হতে থাকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। অবস্থান নেয় সচিবালয়ে প্রবেশের প্রধান গেটে। এ সময় তারা মাইলস্টোন স্কুল কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনার ঘটনাকে কেন্দ্র করে চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত সংক্রান্ত সিদ্ধান্তহীনতায় শিক্ষা উপদেষ্টা ও সচিবকে অপসারণ সহ 6 দফা দাবিতে স্লোগান দিতে থাকে। পরের দিনই যে পরীক্ষা হবে বা হবে না এ বিষয়ে কোনো ক্লিয়ার ডিসিশন দেয় নাই। উনি রাতের 3টা বাজে কিভাবে নির্দেশনা দিয়ে পরীক্ষা স্থগিত করে? উনি কতটা রেসপন্সিবল? আমাদের শিক্ষকদের উপরে হামলা করা হয়েছে, এখন এগুলার কি সরকার কি দায় নেবে না? আজকে যখন শিক্ষা ব্যবস্থার আপনার সংস্কার করা উচিত, সেখানে শিক্ষা ব্যবস্থা সংস্কার না করে তারা করছে শিক্ষার্থীদের উপর জুলুম। সেনাবাহিনী, পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচিবালয়ের 5টি গেট বন্ধ করে অবস্থান নিলেও পৌনে 4টার দিকে গেটের বাধা পেরিয়ে সচিবালয়ে প্রবেশ করে শিক্ষার্থীরা। ভেতরে থাকা গাড়ি ভাঙচুর শুরু করে তারা। এগিয়ে যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে, সাউন্ড গ্রেনেড মেরে ছত্রভঙ্গ করে দেয় তাদের। আতঙ্ক ছড়িয়ে পড়ে কর্মকর্তা কর্মচারীদের মাঝে। এ সময় শিক্ষার্থীরা যে যেখানে পারে ছুটতে থাকে। পরে পুলিশ বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীদের সচিবালয়ের বাইরে বের করতে থাকে। ভেতরে আহত হয় শিক্ষার্থীরা। বাইরে এসে আবারও সংগঠিত হয় তারা। তবে সচিবালয় থেকে শিক্ষার্থীদের বের করার পর অ্যাকশনে যায় সেনাবাহিনী ও পুলিশ। টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে সচিবালয়ের সামনের রাস্তা দিয়ে গুলিস্তানে 0 পয়েন্ট, শিক্ষা ভবন ও প্রেস ক্লাবের দিকে অবস্থান নেয়। কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি মোকাবেলায় মোতায়েন করা হয় বিজিবি, কোস্টগার্ড ও র্যাব সদস্যদের। তারা শক্তি প্রয়োগ করেছে সংরক্ষিত স্থান বাংলাদেশ সচিবালয়, সেই সংরক্ষিত স্থানে যেখানে মিছিল, মিটিং, সভা সমাবেশ সব কিছুই নিষিদ্ধ, সেটি তারা বারবার ভঙ্গ করেছে। ভঙ্গ করে তারা ভিতরে ঢুকেছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পুলিশি হামলার নিন্দা জানান। ওরা ছাত্র ছিল না, ওরা ছাত্র ছিল না, ওদের ছেলে না। এদিকে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রত্যাহার করা হয় শিক্ষা সচিব সিদ্দিকী জুবায়েরকে। তথ্য উপদেষ্টার ভেরিফাইড পেজে এই সিদ্ধান্ত জানানো হয়। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। বিমান দুর্ঘটনায় কোনো ত্রুটি বিচ্যুতি ছিল কিনা তা তদন্ত করে জনসম্মুখে প্রকাশ করার দাবি জানিয়েছে বিএনপি। দলটির নেতারা বলেছেন, পরিকল্পিত ঘটনা দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া হচ্ছে কিনা জনমনের এমন প্রশ্নের জবাব পেতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি করতে হবে। মাইলস্টোন স্কুল ট্র্যাজেডির হতাহতদের জন্য নয়াপল্টনে দোয়া মাহফিল করে বিএনপি। উত্তোলন করা হয় কালো পতাকা। ওদের হারিয়ে নিস্তব্ধ শোকাচ্ছন্ন বাংলাদেশ। এক একটি ফুলের গায়ে সে কি পোড়া ক্ষত। মৃত্যুপুরী বনে যাওয়া মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের জন্য শোকাবহ পরিবেশ ছিল রাজনৈতিক অঙ্গনেও। বুকে কালো ব্যাজ ধারণ করে প্রার্থনা, মোনাজাতে স্রষ্টার কাছে পরপারে ওদের ভালো রাখার আর্জি বিএনপির নেতাকর্মীদের। ঘনবসতিত এলাকায় কেন যুদ্ধ বিমানের প্রশিক্ষণ, তদারকি কিংবা পরিকল্পনায় ছিল কি কোনো ঘাটতি? প্রশিক্ষণের আগে বিধ্বস্ত বিমানে করা হয়েছিল কি ফিটনেস পরীক্ষা? মিলাদে অংশ নিয়ে এসব প্রশ্নের উত্তর জানতে চাইলেন বিএনপি নেতারা। আকাশে বিমানটি উড়ানের আগে তার পরীক্ষা নিরীক্ষা হয়েছে কিনা যথাযথভাবে, এবং এই বিমানটা চলার মতো যান্ত্রিকভাবে সক্ষম ছিল কিনা। জনগণের পক্ষ থেকে এই প্রশ্নের উত্তরগুলো খুঁজে বের করা
এবং জনসমক্ষে একটু কাজ করার জন্য আমি দাবি করব। আমি কাউকে দোষারোপ করছি না, যাতে ভবিষ্যতে এমনি আরেকটা দুর্ঘটনার জন্ম না দেয়। আসলে রাত্রে খেতে পারিনি, মানে মুখ দিয়ে কোনো আহার জুটছিল না, এখনও স্বাভাবিক হতে পারছি না। এই শোক মানে সহ্য করার মতো নয়, এই যে শোকের যে ওজন এটা বহন করতে পারছি না। যুবদলের রক্তদান কর্মসূচিতে অংশ নিয়ে রিজভী আহমেদ দাবি জানালেন, ঘটনায় কেউ দায়ী হলে তাদের খুঁজে বের করার। মানুষের হৃদয়কে কাঁদাচ্ছে গতকালকের ঘটনা। জানি না এর জন্য দায়ী কে, এর জন্য কারা দায়ী সেটা সরকার খুঁজে বের করবে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে একটি উচ্চ পর্যায়ের তদন্ত টিম করে সেটিকে তার আসল সত্য খুঁজে বের করা। বিমান দুর্ঘটনায় শোকে দলের পূর্ব ঘোষিত সব কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতের প্রকৃত সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বিকেলে পাবনা ঈশ্বরদীতে এক স্মরণ সভায় যোগদান তিনি। এ সময় জামায়াত আমির বলেন, বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে, তাই প্রকৃত সংখ্যা জানানোর আহ্বান জানান তিনি। দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন ডক্টর শফিকুর রহমান। এর আগে উপজেলার চর মীর কামারির কবরস্থানে জামায়াত কর্মী মোস্তাফিজুর রহমানের কবর জিয়ারত ও তার পরিবারের সাথে সাক্ষাৎ করেন তিনি। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের বলা হচ্ছে বিশ্বাস করুন। আমার ধারণা এবং বিশ্বাস এই সংখ্যা তার চেয়ে হয়তো একদিন আমরা জানবো ইনশাআল্লাহ তারা তাদের মা বাবার বুকের ভাষা ভেঙে তারা চলে গেছে। পূর্ব ঘোষিত কর্মসূচি স্থগিতের পর মাইলস্টোনে হতাহতদের স্মরণে নোয়াখালীতে দোয়া ও মোনাজাত করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বাদাসর জেলা মডেল মসজিদে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম সহ স্থানীয় কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন এনসিপি নেতারা। মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি তদন্ত সাপেক্ষে মেনে নিতে হবে, তাদের বিরুদ্ধে না দাঁড়ানোর আহ্বান জানান তিনি। রাষ্ট্রীয় শোক পালন শেষে কাল চাঁদপুর থেকে পদযাত্রা বের হবে বলেও জানিয়েছে এনসিপি। তারা পরীক্ষা বন্ধের দাবি জানিয়েছিল, আমরা তাদের সাথে সংহতি জানিয়েছিলাম গতকালকে এবং আগামীকালকেও পরীক্ষা স্থগিত। শিক্ষার্থীদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়ানো যাবে না এবং তাদের যে যৌক্তিক দাবিগুলো সেগুলো তদন্ত সাপেক্ষে সেগুলো মেনে নিতে আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি। সন্তান হারানোর বেদনা কেবল ভুক্তভোগীরাই জানেন। বাবার কাঁধে ছেলে মরদেহের মতো ভার হয়তো আর কিছুই নেই। আর সেই মরদেহ এক দুইজন নয়, তিনজন প্রিয় সন্তানের হয়, তখন কোন ভাষাতেই তা প্রকাশ করা যায় না। উমায়ের বাপ্পি এবং আরিয়ানের বাবা মাদের কাছে এখন জীবনটাই যেন বিষাদের। মাইলস্টোন ট্র্যাজেডিতেও 3 শিশুকে হারিয়ে দিশেহারা পরিবার। কি করে ভুলে থাকবেন প্রিয় সন্তানদের এই অকাল বিদায়? আমি বিরিয়ানি দিলে আমার একটা কুকের বোতল দিয়া দিও, আমার মাই গড, আমার একটা কুকের কিনে দিও। ছুটির ঘন্টা বাজলেই ঘরে ফেরার কথা ছিল উমায়েরের। স্কুলে যাবার সময় মা নিজ হাতে খাইয়ে দিয়েছিলেন। ফিরে এসে মায়ের হাতে আর খাবার খাওয়ার ভাগ্য হয়নি উমায়েরের। মাইলস্টোন স্কুলের 3য় শ্রেণীর এই শিক্ষার্থী ঘরে ঠিকই ফিরলেন, তবে নিথর দেহে। একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা। স্কুল ড্রেস হাতে নিয়ে ঘ্রাণ শুকে ছেলেকে খুঁজে ফিরছেন মাহমুদা হোসেন। উমায়েরের চাঞ্চল্যে যে ঘর উচ্ছলতায় ভরপুর থাকত, সেখানে এখন কেবলই নীরবতা। বাবার স্কুলের গেটের সামনে দাও দাও আগুন জ্বলছে, শত সেনাবাহিনী পোলাপান বের করতেছে, কিন্তু আমার বাবাটার বের হচ্ছে না। আমার গলি যা একসাথে দুজনে সকালে আজকে স্কুলে গিয়েছি, আমি ডানের বিল্ডিং এ ঢুকেছি, আমার সোনার সোজা গিয়ে ঢুকেছে, আমি আর যেতে নিয়ে আসতে পারি নাই। একই পরিবারের 3য় শ্রেণীর ছাত্র বোরহানুদ্দিন বাপ্পি। বিমান বিধ্বস্তের ভয়াবহ ঘটনায় প্রাণ হারায় উমায়েরের এই চাচাতো ভাইও। সন্তান হারানো এই বাবা সান্ত্বনা পাবেন কিভাবে? মানে আমার 2টা ছেলেরে সবাই গর্ব করে কইতো যে হ্যাঁ 2টা ছেলেই, এটি হ্যাঁ সম্পদ আর কিছু না। যে ভবিষ্যতে আমার ছেলের মতো অকালে প্রাণ যাতে না দিতে হয়, সরকার এই ব্যবস্থা নেব।
উমায়ের আর বাপ্পিই নয়, অবিশ্বাস্য হলেও সত্যি এই একই পরিবারে আরও এক শিশু প্রাণ হারিয়েছেন। মাইলস্টোনের ৪র্থ শ্রেণীর ছাত্র আরিয়ানও চলে গেছে না ফেরার দেশে। বাদ-জোহর এই ৩ জনের একসঙ্গে জানাজা হয় দিয়াবাড়ির তারারটেক মসজিদের সামনে। একসাথে স্কুলে যেত, খেলাধুলা করত, তারা আজ একই সাথে শায়িত হলো পাশাপাশি ৩ কবরে। এমন ঘটনায় কেবল পরিবার নয়, পুরো এলাকায় নেমেছে শোকের ছায়া। এই এলাকায় আরও একাধিক ব্যক্তি বা বাচ্চা এবং অভিভাবক শহীদ হয়েছেন। আমরা আসলে দুঃখ রাখার জায়গা পাচ্ছি না, বলারও কোনো ভাষা আমাদের নাই। আমরা চেষ্টা করি যে আমরা এই যে বিপদগ্রস্ত যে পরিবারগুলো আছে সেই পরিবারগুলো পাশে থাকার জন্য। আজকে এখানে জানাজা এসেছি, আমাদের নির্দেশনা হচ্ছে যে প্রতিটি পরিবারের পাশে আমরা থাকবো ইনশাল্লাহ। প্রিয় সন্তানকে চিরদিনের জন্য হারিয়ে কিভাবে নিজেকে ধরে রাখবেন এই মা, সেই প্রশ্নের জবাব নেই কারো কাছে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।